আমরা পরিষ্কার দেখেছি যাদের ভিডিও এভিডেন্স পর্যন্ত আছে, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে, যারা নিজেরা হয়তো পার্সোনালিও ছাত্র জনতার উপরে গুলি চালানোর অর্ডার দিয়েছেন, এরকম পুলিশ কর্মকর্তারা এখনও তাদের পজিশনে আছেন। এবং এর মধ্যে মানে গত 2-1 দিন আমি খবরের পাতায়ও দেখলাম যে এই ধরনের কিছু পুলিশ অফিসারদের প্রমোশন দেওয়ার লাইনে আছেন। এটা অত্যন্ত দুঃখজনক। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোনো দুষ্ট প্ল্যান নিয়ে বা ইচ্ছা করে এই যে হাসিনার দোসরদের এই জায়গাগুলোতে মানে ওই জায়গাগুলোতে রেখে দিচ্ছেন বা তাদের পদোন্নতি দিচ্ছেন। রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারে সরকারের তৎপরতা কি যথাযথ মনে করেন? এখানে আরেকটা জায়গা যেটা গত প্রশ্নের উত্তরে আমি আনিনি, বাট এই আরেকটা জায়গা যেখানে আমি আশাহত। কারণ গণহত্যা জুলাই আগস্টে হাসিনার সরকার যা ঘটিয়েছে, এটার মানে আমরা অনেক জায়গায় শুনছি এটা নিয়ে আপনার নতুন ইনস্টিটিউট হয়েছে, নতুন এইটা সেটা হয়েছে, নতুন টাস্কফোর্স হয়েছে, কিন্তু এখনও আমরা পরিষ্কারভাবে একটা গণনা পর্যন্ত পাইনি যে গণহত্যার শিকার কতজন হয়েছেন। এই গণনাটা 2 মাস লাগবার কথা না আসলে এই গণনাটা আসার। এগেন আমি জানি তারা জানিয়েছেন, সরকার পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা পদক্ষেপ নিয়েছেন, কিন্তু এই পদক্ষেপগুলো আসলে নেয়ার পর এত সময় লাগাটা একটু দুঃখজনক। কারণ এটা আমাদের সবার সামনে হয়েছে, মাত্র হয়েছে, এটার হিসাব নিকাশটা এত মুশকিল হতে পারে না। একই সাথে মানে নিহত লিস্ট না করতে পারলে আমরা তাদের সম্মান জানাতে পারছি না। একই সাথে আহতদের যে আপনার আহত যারা হয়েছেন এবং তাদের পরিবারদের যে সহযোগিতা করবার কথা, যে প্রতিশ্রুতি সরকার দিয়েছেন, সেই প্রতিশ্রুতির জায়গায় আমরা বারবার দেখছি যে সরকার সফলতা দেখাতে পারছে না। মানে এগেন ইতিমধ্যে আহতর পরিবারেরা যমুনার সামনে অবস্থান কর্মসূচি করেছে। মানে অবস্থান কর্মসূচি তাদের করতে হয় না যদি তাদেরকে যে প্রমিস করা হয়েছে যে সহযোগিতা, সেই সহযোগিতা যদি তারা পায়। এবং এখানেও হয়তো গ্রেটার সোসাইটিকে যদি আপনার একত্রিত করা হতো, তাহলে সেই জায়গা থেকে হয়তো সহযোগিতার হাত আরও বেশি বাড়ানো যেত এবং আরও বড়োভাবে সহযোগিতা করা যেত। সো সরকার দায়িত্ব ঠিকই নিয়েছে, কিন্তু দায়িত্ব পূরণে আমি সফলতা দেখতে পাচ্ছি না। সো এই জায়গাগুলোতে অত্যন্ত দুঃখজনক। বাট এই যে এই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এবং প্রশ্নগুলো রয়ে যাচ্ছে। সো এই যে গণহত্যার বিচার, একটা হলো যারা এই যে যারা এটা শিকার হয়েছে তাদের যেটা ডিউ সেগুলো দেয়া, আর একটা হলো বিচার। গণহত্যার বিচার থেকে তো এখনও আমরা অনেক দূরে আছি, যদিও ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এটার দায়িত্ব নিয়েছে এবং অত্যন্ত আনন্দিত ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যাকে নিয়োগ করা হয়েছে, উনি একজন জ্ঞানী বিজ্ঞ আইনজীবী এবং রাজনীতির মাঠেও আমরা একসময় একসাথে ছিলাম, দেখেছি কত নির্ভীকভাবে সে কাজ করতে পারে। সো আমি এইটাকে সাধুবাদ জানাই। কিন্তু এরপর আমরা পরিষ্কার দেখেছি যাদের ভিডিও এভিডেন্স পর্যন্ত আছে, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে, যারা নিজেরা হয়তো পার্সোনালিও ছাত্র জনতার উপরে গুলি চালানোর অর্ডার দিয়েছেন, এরকম পুলিশ কর্মকর্তারা এখনও তাদের পজিশনে আছেন। এবং এর মধ্যে মানে গত 2-1 দিন আমি খবরের পাতায়ও দেখলাম যে এই ধরনের কিছু পুলিশ অফিসারদের প্রমোশন দেওয়ার লাইনে আছেন। এটা অত্যন্ত দুঃখজনক। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোনো দুষ্ট প্ল্যান নিয়ে বা ইচ্ছা করে এই যে হাসিনার দোসরদের এই জায়গাগুলোতে মানে ওই জায়গাগুলোতে রেখে দিচ্ছেন বা তাদের পদোন্নতি দিচ্ছেন। আমি এটা মনে করি না। আমি মনে করি যে ওনারা হয়তো এই জায়গাটাতে এগেন ওই যে এফিশিয়েন্সির অভাব, সো ওনারা এফিশিয়েন্টলি কাজ করতে পারছেন এই জায়গাগুলোতে। তো এর জন্য আমি আবার বলছি যে আমাদের সবাইকে সম্পৃক্ত করে যদি ওনারা কাজটা করেন, তাহলে হয়তো এই কাজগুলো আরও ভালোভাবে আরও এফিশিয়েন্টলি হওয়া সম্ভব। ভারতে ইলিশ রপ্তানিকে অনেকে নেতিবাচক হিসেবে দেখছেন, আপনি কি মনে করেন? দেখেন, আসলে আমি আগে একটা জিনিস পরিষ্কার করি, ভারতে ইলিশ রপ্তানি খুব বেশি নেতিবাচকভাবে দেখার জিনিস আসলে না। তবে যারা দেখছেন তারা কেন দেখছেন আমি এটাও বুঝতে পারি। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারই অল্প কিছুদিন আগে অনেক জোর গলায় আওয়াজ করে ওনাদের রিপ্রেজেন্টেটিভরা বলেছিলেন যে আগে আমাদের জনগণ ইলিশ খাবে, তারপর আমরা চিন্তা করবো কোনোদিন রপ্তানি করবো কিনা। এই কথাগুলো বলার তাহলে প্রয়োজন ছিল না। মানে আপনি যখন সরকার পরিচালনা করবেন তখন আপনার উপর অনেক বড় দায়িত্ব আছে। আপনি ছোট্ট একটা কথাও কি বলেন এটা অনেক চিন্তা করে বলা প্রয়োজন। যেমন মনে করেন এই যে ইলিশের যেমন একটা কথা বলেছে, মানে না বললেই চলতো, কিন্তু বলেছেন, বলার পর এখন যখন ইলিশটা রপ্তানি হচ্ছে, এইটা এখন
জনগণের দৃষ্টিকটু হবে, নিশ্চয়ই হবে। তাছাড়া ভারত থেকে আমরা অনেক কিছু আমদানি করি, ভারতে আমরা ছোটোখাটো অনেক কিছু রপ্তানিও করি, এগুলো নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠে না, কেউ প্রশ্ন তোলে না। কিন্তু জোরপূর্বক যখন অন্তর্বর্তীকালীন সরকার আওয়াজ দিয়ে বলেছে যে এই ইলিশ আমরা দিব না, তারপর হঠাৎ করে যখন বলছেন এত 1000 টন দিব, তখন জনগণের নিশ্চয়ই মনে প্রশ্ন বাঁধবে। এইটা হয়ে গেছে প্রবলেম। যেমন এই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি অত্যন্ত বিজ্ঞ একজন লোক, অত্যন্ত ভালো একজন মানুষ, এবং তার জন্যই আমরা সবাই মিলে ওনাকে প্রধান উপদেষ্টা বানিয়েছি ওই জায়গায়, কারণ ওনার মর্যাদাটা আমরা মনে করেছি ওই জায়গার, উনি ওই ধরনের মর্যাদার একজন ব্যক্তি, তার জন্য ওই মর্যাদা আমরা ওনাকে দিয়েছি, এবং আমরা এখনও বিশ্বাস করি যে উনি ওই মর্যাদারই ব্যক্তি। কিন্তু উনি তো শুধু এখন একজন ব্যক্তি না, উনি এখন সরকার প্রধান, প্রধান উপদেষ্টা হিসেবে সরকার প্রধান। তো একজন ব্যক্তি হিসাবে উনি যে কোনো একটা প্ল্যাটফর্মে একজন তরুণকে স্নেহ আদরের সাথে অনেক কিছু বলতে পারেন, কিন্তু সরকার প্রধান হিসেবে যখন কোনো একটা বাক্য উনি ব্যক্ত করেন, তখন সেটার আবার ভিন্ন মাত্রায় সেটাকে দেখা হবে। সো এই যে ক্লিন্টন ইনস্টিটিউট নাকি ওই যে যুক্তরাষ্ট্রে, যে ওখানে একটা বক্তব্য রাখার পর উনি কিছু তরুণদের পরিচিত করিয়ে দিলেন যে জুলাই অগস্টের আন্দোলনের মাস্টার মাইন্ড, এটা পুরোপুরি ভুল। ওখানে এমন তরুণও ছিলেন যারা এটার সাথে সম্পৃক্তই ছিলেন না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস মেইন যাকে পরিচয় করাতে চেয়েছেন, ওনার উপদেষ্টা বা ওনার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট এই ধরনের কোনো একটা পদে আছেন ছেলেটা মাহফুজ, সে আসলে আন্দোলনের সাথে ছিল, সম্পৃক্ত ছিল, বড়োভাবে ছিল, এবং আন্দোলনে তার অনেক বড় অবদান আছে। কোনোভাবে এটা অন্যভাবে দেখার কোনো উপায় নাই, আন্দোলনে এই মাহফুজের অনেক বড়োভাবে অবদান ছিল। এইটা যেমন সত্যি, বড় অবদান আর মাস্টার মাইন্ড দুটোর মানে এক না। তো উনি, আমি জানি, কারণ উনি অনেক নরম মনের মানুষ, খুব মানে সবাইকে আদর স্নেহ করেন, এই ধরনের মানুষ ডক্টর ইউনূস, আমি পার্সোনালি যা দেখেছি সেখান থেকে বলছি। সো আমার মনে হয় যে উনি মানে আবেগে স্নেহে উনি মাহফুজ সম্বন্ধে এই কথাটা বলেছেন, মাস্টার মাইন্ড। কিন্তু এবং উনি ব্যক্তি হিসেবে বললে কিন্তু এখানে কোনো অসুবিধা ছিল না। প্রবলেমটা হলো উনি তো শুধু এখন আর ব্যক্তি না, এখন উনি সরকার প্রধান। তো সরকার প্রধান যখন বলে মাস্টার মাইন্ড, তখন অলমোস্ট একটা স্ট্রাকচারাল ইনস্টিটিউশনাল আপনার ঘোষণা চলে আসে যেটা মাস্টার মাইন্ড। কিন্তু এই আন্দোলনে তো কোনো মাস্টার মাইন্ড ছিল না ভাই। এই আন্দোলন মানে প্রথমে শত শত, তারপর হাজার হাজার, তারপর লক্ষ লক্ষ, ফাইনালি 17.5 কোটি বাংলাদেশি মিলে এই আন্দোলন করেছে। এটা কোনো মাস্টার মাইন্ড ছিল না, এটা কোনো মাস্টার মাইন্ড থাকতে পারে না। মানে পর্যায়ক্রমে আপনারা যদি দিনের পর দিনও দেখেন কি হয়েছে, মানে কেউ কি শেখ হাসিনাকে বলেছিল এরকম করে গালি দিতে, এরকম করে গুলি চালাইতে, তাহলে কোনো মাস্টার মাইন্ড তো থাকতে পারে না। দেয়ার ওয়াজ নো মাস্টার মাইন্ড। এবং আমি জানি কিছু কোয়ার্টার থেকে যারা এই আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রশ্নবিদ্ধ করতে চায়, এরকম কিছু কোয়ার্টার আছে যারা এই ধরনের উল্টাপাল্টা কমেন্ট মাঝে মধ্যে করছেন গত 2 মাস ধরে। এই ধরনের কথা যখন প্রধান উপদেষ্টা বলেন, তখন এই যে দুষ্টু কোয়ার্টার যারা এই আন্দোলন এবং এই আন্দোলনের রেজাল্টে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায় ভিন্নভাবে, তাদের কথায় আরও বাতাস দিয়ে দেওয়া হয়ে যায়। সো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের আরেকটু আপনার অ্যাটেন্টিভ থাকা উচিত, আরেকটু সাবধানতা বজায় রাখা উচিত। বর্তমান সরকারের কার্যক্রমগুলোকে কিভাবে মূল্যায়ন করবেন? বর্তমান সরকার মানে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা যখন দায়িত্ব নেয়, অনেক ঝামেলার ভিতরে দায়িত্ব নেয়, আমরাই এই দায়িত্বগুলো তাদেরকে সঁপে দিই। কিন্তু আমরা যেভাবে আশাবাদী ছিলাম যে যেই সময়ের ভেতরে যতখানি এফেক্টিভনেসের সাথে বা এফিশিয়েন্সির সাথে ওনারা কাজ করতে পারবেন বা করবেন, সেখানে কিছু কিছু ঘাটতি দেখতে পাচ্ছি আমরা। এবং এই ঘাটতিগুলো হয়তো ওনারা যদি সবাইকে সম্মিলিত করে, মানে সবাইকে দাওয়াত জানিয়ে, সবার সহযোগিতা নিয়ে বা সবাইকে একত্রিত করে যদি ওনারা কাজগুলো করতে চেষ্টা করতেন, তাহলে হয়তো এই যে জায়গাগুলোতে দেরি হচ্ছে বা ইনএফিশিয়েন্সি দেখছি, এই জায়গাগুলো থাকতো না। যেমন মনে করেন যে এই যে ইতিমধ্যে যে জিনিসগুলো শুরু হয়েছে না, আগে একটা আসি, ইতিমধ্যে যে জিনিসগুলো হয়নি, যে জিনিসগুলো হয়নি হলো আইন শৃঙ্খলা বাহিনী কাজে ফেরত ঠিকভাবে আসেনি। হয়নি হলো হাসিনার দোসর যারা ছিল তারা এখনও ক্ষমতার জায়গায়, মানে সরকারের ক্ষমতার পজিশনগুলোতে এখনও রয়ে গেছে, সেটা সেক্রেটারিয়েট বলেন, পুলিশ বাহিনী বলেন বা যেখানেই বলেন, এই সব রয়ে গেছে। এবং একই সাথে আপনার হাসিনার দোসররা, মানে পলিটিক্যাল দোসররা যারা পালিয়েছিল, আমরা ক্রমাগত দেখছি, মানে আপনার বায়তুল মোকাররমের খতিব থেকে শুরু করে লোকাল নেতাকর্মীরাও তারা ক্রমাগত ফিরে এসে ঝামেলা শুরু করা
এরকম একটা প্রক্রিয়ায় কাজ করছে। অন্যদিকে যদি আমরা তাকাই, লেবার ইউনিয়নগুলোতে, গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে এখনও অস্থিরতা বিরাজমান, এবং মানে আমরা খুব রিসেন্টলিও ঘটনা ঘটেছে যেখানে আর কি এই অস্থিরতা দমাতে যে একজন আমার গার্মেন্টস কর্মী প্রাণহানি হয়েছে। ইতিমধ্যে সরকার বিরোধী স্ট্যান্স অনেকগুলো হয়েছে। ওই যে সরকারি চাকরির বয়স সীমা 35 বাড়ানোর যে একটা আন্দোলন বা যে একটা মুভমেন্ট চলছে, তারা ইতিমধ্যে আমরা দেখেছি যে যমুনা ঘেরাও করেছে, মানে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করেছে, এবং সেখানে তাদেরকে উচ্ছেদ করবার জন্য টিয়ার সেল অ্যান্ড হোয়াটনট এগুলোর ব্যবহার করতে হয়েছে, সেখানে অনেকে আহত হয়েছে। সো এই যে ক্রমাগত মনে হচ্ছে যে সরকার যেগুলো গোছানোর কথা সেগুলো গোছাতে খুব বেশি সময় নেবার কারণে বা করতে না পারার কারণে আরও বেশি অগোছালো হয়ে যাচ্ছে। মানে ওনারা 8ই অগস্টে যখন দায়িত্ব নেন তখন দেশ অলরেডি অগোছালো ছিল, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল খুব শীঘ্রই গোছানোর কাজগুলো শুরু করতে, কিন্তু ওনারা সেটা হয়তো পারছেন না এবং ওনাদের অনেক বেশি দেরি হচ্ছে। আমি জানি এইখানে আমরা যেহেতু রাজনীতি করি, আমরা এই কথাগুলো বললে অনেকেই হয়তো ভুল বুঝে বলবে যে না, ওনারা তাড়াতাড়ি নির্বাচন চাইবে, এইটা চাইবে, ওইটা চায়। না, এক নম্বর তো নির্বাচন নিশ্চয়ই আমরা চাই, তাছাড়া তো আমরা রাজনৈতিক দল হতাম না। আমরা নিশ্চয়ই নির্বাচন চাই, কারণ জনগণের আশা আকাঙ্ক্ষা একমাত্র নির্বাচনের দ্বারাই তারা জানাতে সক্ষম হয়, অন্য কোনোভাবে হয় না। এর জন্য আমরা নির্বাচন চাই। বাট এই মুহূর্তে কিন্তু আমি নির্বাচন রিলেটেড কথা বলছি না। আমি যেটা বলছি যে এই সরকারের স্টেবিলিটি নাই, এবং এই সরকারের স্টেবিলিটি আমাদের সবার জন্য প্রয়োজন। মানে নির্বাচন হতে হলেও প্রয়োজন, নির্বাচন যদি দেরিতেও হয় প্রয়োজন ভাই। তো এই যে স্টেবিলিটিটা যে তারা এখনও ধরে রাখতে পারছেন না বা আনতে পারছেন না, এই জায়গাটায় আমি ক্রমাগত আশাহত হচ্ছি। এবং এই জায়গাটায় আমি একটা মাত্র সলিউশন দেখি, হয়তো আরও সলিউশন থাকতে পারে, বাট আমার কাছে যেটা পরিষ্কার সলিউশন, যে সরকার যদি বাকি সবাইকে, মানে অন্তর্বর্তীকালীন সরকার যদি পলিটিক্যাল স্টেক হোল্ডার্সদের, রাজনৈতিক দলদের দাওয়াত জানান সহযোগিতা করবার জন্য, সম্পৃক্ত করেন তাদেরকে, এবং শুধু রাজনৈতিক দল না, সুশীল সমাজের অনেক অর্গানাইজেশনস আছেন এবং অনেক ইন্টারেস্ট গ্রুপস আছে, রাজনৈতিক দলের বাইরেও অনেক ইন্টারেস্ট গ্রুপ আছে, যাদেরকে দাওয়াত জানিয়ে যদি তাদেরকে যদি সম্পৃক্ত করে সরকার, তাহলে আমি আশাবাদী যে এখনও সময় আছে, এখনও খুব সহজেই হয়তো সম্ভব, বা সহজে না হলেও সম্ভব, যে আমরা সরকারের স্টেবিলিটিটা ফিরিয়ে আনি এবং তারপর আমরা অন্য সব কাজ শুরু করতে পারি।